পূর্ববঙ্গের বাঙালরা জায়গা উঠেছে। এই মুহূর্তে মলয় ভট্টাচার্য নরেন্দ্রপুর থেকে টেলিফোনে রয়েছেন। মলয়বাবু, ময়ূক বলছি, সংক্ষেপে আপনার কথা প্লিজ বলুন। নমস্কার, আমি সংক্ষেপেই বলছি। আমি মলয় ভট্টাচার্য বলছি নরেন্দ্রপুর থেকে। আমার ঠাকুরদাদা বাংলাদেশে, আমাদের ঠাকুরদাদার সামনেই আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরদাদা ফ্যামিলি সবাইকে নিয়ে নোয়াখালী জেলায়। এবং আমার কাছে জমি মানে দলিল কিছু, সব জমি নেই, কিছু জমির দলিল এবং পর্চা রয়েছে। তো পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরদাদা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমার 60 বছর বয়স। তো আমরা সেই জমির থেকে যদি কিছু পাই তাহলে আমার মৃত ঠাকুরদাদার প্রতি আমি একটা শ্রেষ্ঠ উপহার দিতে পারবো। একদম একদম, এই স্বপ্নটা দেখে যেতে হবে। আমার রোজ কত কি হয়, যাহা তাহা এমন কেন সত্যি হয় না হয়, অনেক কিছু তো হচ্ছে চারপাশে, এটাও হয়তো একদিন সত্যি হবে। ধৈর্য ধরুন। স্বপন কুমার দাশগুপ্ত গড়িয়া থেকে এই মুহূর্তে রয়েছেন। স্বপন বাবু নমস্কার, আমি ময়ূক বলছি, বলুন। বলছি, আমার বাড়ি ছিল বরিশালে, বরিশাল ডিস্ট্রিক্টে কীর্তিবাসা পোস্ট অফিসটা, কীর্তিবাসা ঝালকাঠি থানা তখন, ঠিক আছে, ঝালকাঠি থানায়। এবার আমার জমি 15 বিঘার উপরে মুসলমানরা দখল করে নিয়েছে। কবে থেকে শুনুন, 71-এ যখন আমার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, 71-এ খানসেনারা, অসভ্য বর্বর খানসেনারা আমার বাড়ি ঘরটা পুড়িয়ে দিয়েছে। এবং আমরা ভারতে আশ্রয় নিই এবং আমরা আর যাইনি। যার জন্য এবারে আবার গেলাম রিসেন্টলি, গিয়ে আমরা উদ্ধার করতে পারিনি, চেষ্টায় আছি, কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টায় আছি। কারণ তহসিল অফিস কীর্তিবাসা, সেখানে গেলে আমার বাবার নাম যেন অনুকূল চন্দ্র দাশগুপ্ত, হারান চন্দ্র দাশগুপ্ত, এর সব নাম ওখানে রেকর্ড হয়ে আছে। আমাদের জমি একদম কোনো পয়সা, এক পয়সা না, কিচ্ছু না, খালি গায়ের ভিতরে ওখানে বসে আছে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দীপাঞ্জন দা, আপনি বলছিলেন, এবং তারপর আমি ওসমান মল্লিকের কাছে যাবো। দীপাঞ্জন দা, আমি এই বলছি যে এখন বাংলাদেশে ইউনূসের যা পরিস্থিতি, ও ভয়াবহ অবস্থায়। একদিক থেকে আল কায়দা, আইসিস এখন ওরা সরাসরি নিয়ন্ত্রণ আনতে চাইছে। বিএনপি বুঝতে পেরে গেছে যে ওদের সঙ্গে ধোঁকা হয়েছে, যে রাজনৈতিক মোড়কটা ছিল এখন সরে গেছে। এখন বিএনপি যে বলছে ইলেকশন করবে, এরা ইলেকশন করতে দেবে না, এই আল কায়দা আইসিস করতে দেবে না। আমেরিকা থেকে সাপোর্ট পাচ্ছে না। চীন এখন মায়ানমারে ওখানে কন্ট্রোল করবে আরাকান আর্মিকে না কাকে। এবং এটা ঘটনা, ভারতবর্ষের সঙ্গে আরাকান আর্মির কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক, এবং আরাকান আর্মি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে ওরা কিন্তু সাংঘাতিক বিরোধী এই রোহিঙ্গাদের। ওরা বলেছে রোহিঙ্গাদের আমরা বুঝে নেব, কিন্তু আমাদের জমি আমরা ছাড়বো না, আমরা মায়ানমারের সঙ্গে লড়বো, বাংলাদেশের সঙ্গে লড়বো, এবং যেখান থেকে সাপোর্ট লড়বেনটা কি করে আমি এই মুহূর্তে আমি ওসমান মল্লিকের কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাই যে বাংলাদেশে একটা আবহাওয়া তৈরি হচ্ছে। আবারও অনেকে হয়তো বলবেন যে এটা ভুল খবর। না, বাংলাদেশে সরকারিভাবে এই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, জিজিয়া কর, কিন্তু একাধিক টেলিভিশনে একাধিক মৌলবাদীরা তারা নির্দিষ্টভাবে একটা বাতাবরণ তৈরি করছে যেখানে হিন্দু সম্প্রদায় বা অমুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের জমি, জায়গা, মন্দির এই সমস্ত কিছু বাঁচানোর জন্য একটা ট্যাক্স দেবে। যেভাবে গুন্ডাদের বা মাফিয়াদেরকে প্রোটেকশন মানি দেয়, ঠিক সেরকম একটা ট্যাক্স দিতে হবে। এই জিজিয়া কর একটা ত্রাসের নাম হয়ে যাচ্ছে এই মুহূর্তে। জিজিয়া করটা কি? ইসলামী রাষ্ট্রের ইসলাম আইন, নির্দিষ্টভাবে এই আইনটি একেবারে যেটা বলা হয় যে অমুসলিম নাগরিকদের জন্য বার্ষিক একটি কর, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য এটার একটা ঐতিহাসিক ভ্যালু রয়েছে। অমুসলিমদের ক্ষেত্রে এটা হয়েছিল জনপ্রতি কর দিতে হয় অমুসলিমদের। এই জিনিসগুলো একটা সময় বিভিন্ন অটোম্যান এম্পায়ার থেকে শুরু করে বিভিন্ন যে এম্পায়ারগুলো রয়েছে, ঠিক সেভাবে বিভিন্ন এম্পায়ারে এই ধরনের করের প্রথা ছিল। কিন্তু বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এই খিলাফত আমল ও উসমানীয় সাম্রাজ্যের যে কর প্রথা, সেটা বাংলাদেশে চাঁদার নামে এই ধরনের কর, জমি, জায়গা, মন্দির এগুলো সুরক্ষা করবার জন্য কেন চাপিয়ে দেওয়ার চেষ্টা হবে? 5 লাখ 6 লাখ টাকা জিজিয়া করের মতন একটি হুমকি যে তোমার মন্দির হয়তো নষ্ট হয়ে যাবে, তোমার জমি হয়তো দখল হয়ে যাবে যদি তুমি এই টাকা না দাও। স্বীকৃত অমুসলিমদের ওপর এই কর ধার্য করার যে নিয়ম, সেই নিয়মের তো একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। কিন্তু জিজিয়া কর এই আনুগত্যের প্রতীক হিসেবে কেন দেখানোর কথা বলা হবে? ওসমান মল্লিক, জমি, বাড়ি, মন্দির টিকিয়ে রাখতে ইসলামী কেন দেওয়ার প্রথা শুরু হবে, এবং হয়তো এটা এবার রাষ্ট্রীয়ভাবে করার চেষ্টা হবে। আমার তো খুব সিম্পল হিসেব, 20 লক্ষ একর জমি
ফিরিয়ে দাও হিন্দুদের, তারপরে তোমরা যা ইচ্ছা তাই নিজেদের যে রাষ্ট্র তৈরি করতে চাও তোমরা, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, সেটাই তোমরা করো। ওসমান মল্লিক, আমি ভুল বলছি? আমি একটু সময় নিয়ে বলবো। হ্যাঁ, এই যে সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, শঙ্খ, শীর্ষেন্দু, ঋত্বিক, জীবনানন্দ, এরা সবাই বাংলা ভাষার সার্থক শিল্পী। বাংলা ভাষার প্রসারে, বাংলা সংস্কৃতির প্রসারে এদের অবদান অনস্বীকার্য। এদেরকে কেন বাংলাদেশ থেকে চলে আসতে হলো, এই প্রশ্নটা আজকের দিনে ওঠা দরকার। এদের ভাষা বাংলা, সংস্কৃতি বাংলা সত্ত্বেও চলে আসতে হলো, তাহলে তখন লড়াইটা অ্যাকচুয়ালি ছিল সংস্কৃতির নয়, লড়াইটা ছিল জাতের। শুধুমাত্র ধর্মের কারণে তাদেরকে এদেশে চলে আসতে হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশ ক্রমশ অমুসলিমদের পক্ষে মানে ভয়াবহ আকার ধারণ করেছে এবং হিন্দু জনসংখ্যা ক্রমশ কমতে কমতে 30 থেকে 7 আগামী দিনের শূন্যের দিকে যাচ্ছে। আমি একটু আগ বাড়িয়েই বলবো যে র্যাডক্লিফ লাইনের ভিত্তিতে ভারত এবং বাংলাদেশের সীমানা তৈরি হয়েছিল, সেখানে জনসংখ্যা একটা ফ্যাক্টর ছিল। তাহলে যে 30% জনসংখ্যার চাপ যদি ভারতকে নিতে হয়, যদি 30% হিন্দুর চাপ ভারতবর্ষ নেয়, পশ্চিমবঙ্গ নেয়, তাহলে অবশ্যই বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা দরকার যে র্যাডক্লিফ লাইন পুনর্বিন্যাস করতে হবে এবং 1/3 তার ভূখণ্ড এই সমস্ত মানুষের অনুকূলে দিতে হবে। এটা হচ্ছে আমার দাবি, এই দাবিটা ওঠা দরকার। র্যাডক্লিফ লাইনে পুনর্বিন্যাস করো, 1/3 জমি সেখানকার অমুসলিমদের দাও। এবং এই দাবিটাকে আমি আরও বলবো, যে সমস্ত বাংলাদেশিরা বাইরে আছেন, অমুসলিমরা, বিশেষ করে হিন্দুরা যারা বাংলাদেশের বাইরে আছেন, তারা এই দাবিটা তুলুন, জোরের সঙ্গে তুলুন যে এই সমস্ত অমুসলিমদের আলাদা একটা সেপারেট দেশ উপহার দিতে হবে। কারণ বাংলাদেশ ইউনাইটেড নেশন ডিক্লারেশন 1948-এ সই করেছিল। এই ডিক্লারেশন অনুযায়ী সব ধর্মের, সব জাতের লোকেদের সমান অধিকার পাওয়া উচিত, কিন্তু বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে ক্রমশ সেই পথ থেকে দূরে চলে যাচ্ছে, এখন তো বহু দূর চলে গেছে। একদম, আমার যেহেতু সময় কম, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিবেট আপনি উস্কে দিলেন, অর্থাৎ নতুন করে র্যাডক্লিফ লাইনের মতন একটা লাইন তৈরি হোক না। 50 বছর পর পর যদি স্বাধীনতা পাওয়া যায়, 10 বছর পর পর যদি স্বাধীনতা পাওয়া যায়, কোনো দেশ যদি 15-16 বার নিজের স্বাধীনতা, তার আন্দোলনকে নতুনভাবে লেখে, তাহলে এটাও লিখুক, হিন্দুদেরকে একটা আলাদা জায়গা, জমি যা যা ছিল ওদের, তাদের দিয়ে দিক না বাবা। হিন্দুরা যদি এতই সেকেন্ড ক্লাস সিটিজেন হয় বাংলাদেশে, এই বিতর্ক চলবে এবং এই বিতর্ক চলতে যেটা প্রয়োজন তা হলো আপনার সমর্থন, এবং আপনারা জবাব চাই বাংলাকে যেভাবে সমর্থন করে যাচ্ছেন, ময়ূককে যেভাবে মৌলবাদীদের হুমকির পরেও আপনারা আগলে রেখেছেন, তার জন্য নতমস্তকে আপনাদের প্রণাম। এবং ময়ূক শুধু আপনাদের কাছে ঝুঁকবে, আর কারোর কাছে ময়ূক ঝুঁকে কানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।